প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের পর্বে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। সেট ও ফাংশন। এখানে গণিতের দুটো বিষয় সম্পর্কে আলোচনা আছে। একটি হচ্ছে সেট, আরেকটি হচ্ছে ফাংশন। একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য এই দুইটা বিষয়কে একসাথে নিয়ে আসা হয়েছে। আমরা প্রথমে সেট সম্পর্কে কিছু আলোচনা করব। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে সেট আসলে কি। আমাদের বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশই হচ্ছে সেট। সংজ্ঞাটা হয়তো তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। আসলে কতগুলো বস্তুর কালেকশনই হচ্ছে সেট। যেমন তোমরা দেখছো চায়ের কাপের সেট, তারপরে ফ্রিজের সেট, এরকম অনেক কিছু হতে পারে। তাহলে আমরাও একটা সেট প্রকাশ করি, দেখি। ধরি একটা সেট সমান 1 2 3। স্বাভাবিক সংখ্যা অনেকগুলো আছে, এর মধ্যে থেকে আমরা 3টি উপাদান নিয়ে আসলাম 1 2 3। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম, তাহলে এটি একটা কি হয়ে গেল? সেট হয়ে গেল। তাহলে কতগুলো বস্তুর কালেকশনই হচ্ছে সেট। আমরা 3টা বস্তুর কালেকশন নিলাম এখানে, এই 3টা বস্তুর কালেকশনই হচ্ছে আমাদের এখানে এ সেট। আবার আরেকটা সেট আমরা প্রকাশ করতে পারি এ বি সি দ্বারা। এইখানেও এটা একটা সেট। এই সেটের উপাদানগুলো হচ্ছে এ বি এবং সি। সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর এ বি সি এক্স ওয়াই, এই বড় হাতের অক্ষরগুলো দ্বারা সেটকে প্রকাশ করা হয়, আর সেটের উপাদানগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সেটের উপাদান যে কোনো কিছু হতে পারে। যেমন আমরা এখানে অঙ্ক সংখ্যা নিলাম, অঙ্ক নিলাম, আর এখানে ইংরেজি বর্ণ নিলাম। তুমি যে কোনো কিছু নিতে পারো, যেমন সেটা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বাংলাদেশের বিভাগগুলোকে নিতে পারো, বা যে কোনো কিছু নিতে পারো, সেইটাই সেট হয়ে যাবে। তাহলে এরকম কতগুলো বস্তুর কালেকশনই হচ্ছে সেট। এবার সেটকে সাধারণত দুইভাবে প্রকাশ করা যায়। প্রথম হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। 2 তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। সেট গঠন পদ্ধতি হচ্ছে এখানে কোনো একটা সেট কিভাবে গঠিত হবে ওই সম্পর্কে বর্ণনা দেওয়া থাকে। সেটের উপাদানগুলা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, শুধু সেটটা কিভাবে গঠিত হবে সেই সম্পর্কে বর্ণনা দেওয়া থাকে বা নিয়ম দেওয়া থাকে। যেহেতু বর্ণনা বা নিয়ম দেওয়া থাকে, সেজন্য এই সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। আচ্ছা, আমরা একটা সেট গঠন পদ্ধতির একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন একটা সেট এক্স সাজ দ্যাট, এটা হচ্ছে সাজ দ্যাট এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় স্বাভাবিক সংখ্যা, এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। এইখানে এক্স এর অর্থ হচ্ছে, এটা হচ্ছে সেট ডিক্লারেশন। এই সাজ দ্যাটের আগে সেট গঠন পদ্ধতিতে সেটকে প্রকাশ করার জন্য প্রথমে এইখানে সেট ডিক্লারেশন করে নিতে হয়। মানে এই সেটের উপাদানগুলো কীরকম হবে সেইটা এইখানে এই সাজ দ্যাটের আগে সেইটা উল্লেখ করতে হয়। তাহলে যেহেতু আমরা এখানে এক্স সাজ দ্যাট লিখেছি, এখানে এক্স লিখেছি, এর মানে হচ্ছে এই সেটের উপাদানগুলো হবে এক্সের ভ্যালু। এবার এক্সের ভ্যালুগুলো কী হবে এখানে বর্ণনা দেওয়া আছে, দেখো, বা নিয়মটা দেওয়া আছে। এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এরকম অসংখ্য স্বাভাবিক সংখ্যা। এর মধ্যে যে সংখ্যাগুলো বিজোড় ওই সংখ্যাগুলো হচ্ছে এই সেটের সদস্য। তাহলে যেহেতু এখানে সদস্যগুলো উল্লেখ নাই, শুধু বর্ণনা বা নিয়মটা দেওয়া আছে, এই জন্য রুল বা নিয়ম দেওয়া থাকার কারণে এটা হচ্ছে রুল মেথড অথবা সেট গঠনের
বর্ণনা দেওয়া থাকার কারণে এটা হচ্ছে সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা সেট গঠন পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। এবার আসি এটা থেকে আমরা কিভাবে তালিকা পদ্ধতি নিয়ে আসব। এবার যেহেতু এখানে সেটের উপাদানগুলো কীরকম হবে এটার বর্ণনা দেওয়া আছে, সেহেতু এটাকে আমরা তালিকা পদ্ধতিতে লিখতে পারি। এক্সের ভ্যালু হবে এই সেটের উপাদান এবং এক্সের ভ্যালুগুলো হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1, 3, 5, 7, 9। তাহলে আমরা লিখি 1, 3, 5, 7, 9। অসংখ্য, সবগুলো তো লেখা সম্ভব না। তাহলে এইটাই হচ্ছে, যেহেতু এখন এই সেটের মধ্যে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, সেহেতু এটা হবে তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড বা রুস্টার মেথড। তাহলে এই সেটটা আর এই সেটের মধ্যে কিন্তু শুধু পদ্ধতিগত পার্থক্য আছে। এটা হচ্ছে শুধু সেট গঠন পদ্ধতি আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এইটা আবার এটা থেকে এটা গঠন করা যাবে। তাহলে আমরা সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি সম্পর্কে মোটামুটি বুঝতে পারছি। এবার আসো আমরা সার্বিক সেট এবং উপসেট সম্পর্কে একটু আলোচনা করব। সার্বিক সেট এবং উপসেট। সার্বিক সেট এবং উপসেট। সার্বিক সেট, আমরা একটা সেট নিই। এই সেটের উপাদানগুলো আমরা নিলাম এ বি সি। এখন এই সেটটা থেকে আমরা যদি এই সেটের উপাদানগুলো থেকে কয়েকটা সেট তৈরি করি, যেমন এ বি, আবার আরেকটা সেট তৈরি করতে পারি এ সি, আবার আরেকটা সেট তৈরি করতে পারি বি সি। দেখো এই সেটটা থেকেই কিন্তু আমরা এই তিনটা সেট তৈরি করেছি। যেমন এই সেটের প্রথম দুইটা সদস্য নিয়ে এ বি, এরপরে আবার এ এবং সি নিয়ে এ সি, এরপরে আবার বি এবং সি নিয়ে বি সি। এইখানের এই তিনটা সেটের সবগুলো উপাদান কিন্তু এই সেটে আছে। যেহেতু এখানে তিনটা সেটের সবগুলো উপাদান এই সেটের মধ্যে বিদ্যমান আছে, সেই জন্য এই সেটটাকে বলা হবে সার্বিক। যেহেতু এইখানে সবগুলো সেট এইখানে আছে, সেহেতু এটাকে বলা হবে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আর এই সেটগুলোকে বলা হবে এই সেটের উপসেট। এই সেটের উপসেট হচ্ছে বি সেট, সি সেট এবং ডি সেট। উপসেটকে এরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বি উপসেট হচ্ছে এ এর, সি উপসেট হচ্ছে এ এর, ডি উপসেট হচ্ছে এ এর। তাহলে আমরা এটাকে লিখতে পারি বি সাবসেট অফ এ, আবার সি সাবসেট অফ এ, আবার ডি সাবসেট অফ এ। এখানের প্রত্যেকটা সেট এই সেটের উপসেট। এবার এই তিনটা সেট এই সেটের উপসেট। এই হচ্ছে আমাদের সার্বিক সেট এবং উপসেট। এখন একটা সেট থেকে কতগুলা উপসেট তৈরি করা যাবে। দেখো এইখানে এই সেটের একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে এ বি সি। এখানে কয়টা উপাদান আছে? তিনটা। তাহলে এই সেট থেকে কয়টা উপসেট তৈরি করা যাবে? আমরা সবসময় দুইয়ের এইখানে যতটা উপাদান থাকবে দুইয়ের পাওয়ার হবে তত। তাহলে 2 কিউব মানে হচ্ছে কত? 8। তাহলে এই সেটটা থেকে, যেহেতু এই সেটের উপাদান সংখ্যা 3, সেহেতু এইখানে 2-এর উপরে যদি আমরা পাওয়ার 3 দেই, তাহলে 2 কিউব মানে 8। তাহলে এই সেটটা থেকে কয়টা উপসেট তৈরি করা যাবে? 8টি। যদি আমাদের আরেকটা সেট এরকম থাকতো এ সমান 1 2, এবার এই সেটের উপসেট সংখ্যা কত হবে? যেহেতু এখানের উপাদান সংখ্যা 2, একটা 2, তাহলে এইখানে আমরা 2-এর উপরে পাওয়ার দিব। সবসময় 2-এর উপরে যতটা উপাদান থাকবে তত পাওয়ার দিতে হবে। তাহলে 4। এই সেটের উপাদান সংখ্যা হবে 4। তাহলে আমরা দেখি তো এখান থেকে আমরা 8টা উপসেট তৈরি করতে পারি কি না। প্রথমে আমরা এ নিব, এ, আবার বি নিয়ে একটি সেট গঠন করতে পারি বি, আবার সি নিয়ে একটি সেট গঠন করতে পারি সি, আবার এখন দুইটা করে নিতে পারি এ বি, আবার এ সি,
আবার বি সি, তাহলে আমাদের কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সবসময় মনে রাখতে হবে প্রত্যেক সেট নিজেই তার উপসেট। আমি আবার বলছি শুনো, প্রত্যেক সেট নিজেই তার উপসেট। এই সেটটা নিজেই উপসেট, তাহলে আমরা এটাও একটা উপসেট নিতে পারি, সম্পূর্ণ সেটটা এ বি সি। আর সবসময় উড়ি বা ফাঁকা সেট, এটাকে গ্রিক অক্ষর উড়ি বলা হয়, এই ফাঁকা সেটটা সকল সেটের উপসেট। সকল সেটের উপসেট হচ্ছে এই ফাঁকা সেট। তাহলে আমরা কয়টা পাইলাম দেখো? 1 2 3 4 5 6 7 8। এখানে যেহেতু উপাদান আছে 3টা, সেহেতু 2 কিউব সমান 8, সেহেতু আমাদের এখানে সাবসেটও 8টা পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা সাবসেট কিভাবে বের করতে হয় এবং সাবসেট কয়টা হবে সেটা আমরা বুঝতে পারছি। এবার এই সাবসেটগুলোকে যদি আমরা সেট আকারে প্রকাশ করি, এইগুলো হচ্ছে সাবসেট, তাহলে এইগুলার সেট যদি নেই আবার, তাহলে আমরা এদিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই সেটগুলোকে আমরা দিয়ে দিব। তাহলে এটা আরেকটা সেট হয়েছে। এই উপসেটগুলোর সেট হচ্ছে এই সেটের পাওয়ার সেট। তাহলে এটাকে পি অফ এ পাওয়ার সেট অফ এ এর পাওয়ার সেট অফ এ এর পাওয়ার সেট বলা হয়, পাওয়ার সেট বা শক্তি সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি শুধু বলা থাকে যে এ সেটের উপসেটগুলো লিখো, তাহলে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আরেকটা সেটের মধ্যে নিব না। যদি উপসেটের কথা শুধু বলা থাকে, তাহলে শুধু আমরা উপসেটগুলো দেখাই দিব। আর যদি বলা থাকে যে পাওয়ার সেট নির্ণয় করো, তাহলে এই উপসেটগুলো নেওয়ার পরে এটাকে আরেকটা সেটের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে পাওয়ার সেট পাওয়া যাবে। আশা করি তোমরা পাওয়ার সেট সম্পর্কে বুঝতে পারছো। এবার আসবো আমরা কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট। পূরক সেট বা কমপ্লিমেন্ট সেটস। পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। পূরক সেট কি? আমরা একটা সেট নেই, মনে করো এ সমান এ বি সি। আমরা একটা সেট নিলাম এই সেটের উপাদানগুলো, একটা সেট নিলাম, এই সেটের উপাদানগুলো নিলাম আমরা এ বি এবং সি। এবার এই সেটের উপাদান থেকে নিয়ে যদি আমরা আরেকটা সাবসেট তৈরি করি বি এবং সেই এ সি, এবার বলা থাকবে যে বি এর কমপ্লিমেন্ট বা বি এর পূরক সেট নির্ণয় করো। বি এর পূরক সেটকে সাধারণত বি এর পূরক সেটকে সাধারণত বি প্রাইম অথবা বি কমপ্লিমেন্ট, উপরে একটা প্রাইম অথবা সি দ্বারা পূরক সেট নির্দেশ করা হয়। বি এর পূরক সেট বি কমপ্লিমেন্ট বা বি প্রাইম। তাহলে এইটা হবে এই যার উপরে এই প্রাইম বা কমপ্লিমেন্ট আছে তার পূরক সেট, মানে মূল সেট থেকে, মানে সে যেই সেটের উপসেট ওই মূল সেট থেকে এই সেটের উপাদানগুলো বাদ যাবে। মানে হচ্ছে বি প্রাইম বা বি কমপ্লিমেন্ট সমান হবে এ, মূল সেট হচ্ছে আমাদের এ বাদ কার উপরে প্রাইম আছে বা কমপ্লিমেন্ট আছে বির উপরে, তাহলে বি, এ বাদ বি। দেখো বাদ চিহ্নটা কিন্তু তোমরা অনেকেই হয়তো ভুল করো, এইভাবে, আসলে এইভাবে না, বাদ চিহ্নটা হবে এইভাবে, এ বাদ বি। এটাকে আমরা এ মাইনাস বি, এ বাদ বি এইভাবেও লিখতে পারি। তাহলে আমাদের কি দাঁড়াইলো? এর উপাদানগুলো হচ্ছে এ বি সি মাইনাস বি এর উপাদানগুলো হলো এ সি। তাহলে আমাদের এ আর সি, এই যে এখানে এ এবং সি বাদ গেলে এখানে থাকে বি। তাহলে আমাদের বি প্রাইম বা বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে মূল সেট থেকে যার উপরে কমপ্লিমেন্ট সে বাদ যাবে, এ বাদ বি মানে এ মাইনাস বি। তাহলে এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদান বাদ, তাহলে থাকে আমাদের বি। এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট সেট, বি এর কমপ্লিমেন্ট সেট। তাহলে পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসব সংযোগ সেট
সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেটস সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেটস। আমরা ইউনিয়ন অফ সেটস বা সংযোগ সেট কিভাবে হয় সেটা এখন আমরা দেখব। আমরা দুটো সেট নেই, এই সেটের উপাদান নেই ইচ্ছে মতো এ বি সি, আর বি একটা সেট নিয়েই আমরা 1 2 3। তাহলে ইউনিয়ন অফ সেটস বা সংযোগ সেট এ এবং বি এর সংযোগ সেট বের করবো আমরা। তাহলে এ সংযোগ সেটকে ইউনিয়ন, যেহেতু ইউ মতো আকৃতিতে দিব আমরা এইটাকে ইউনিয়ন বলা হয়। এ ইউনিয়ন বা সংযোগ এ সংযোগ বি, এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি। তাহলে এ ইউনিয়ন বি, তাহলে এ সেট হচ্ছে, এ সেটের উপাদানগুলো হচ্ছে এ বি সি, এ ইউনিয়ন এটা, আর বি সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3। এবার ইউনিয়ন হচ্ছে সবগুলা উপাদান, যতটা সেটের ইউনিয়ন বের করতে হবে এই সবগুলা সেটের প্রত্যেকটা উপাদান একবার করে নিয়ে ইউনিয়ন বের করতে হয়। তাহলে আমরা এখান থেকে এ নিই, এইখানে বি আছে, এইখানে সি আছে, এইখানে 1 আছে, এইখানে 2 আছে, এইখানে 3 আছে। তাহলে প্রত্যেকটা উপাদান শুধুমাত্র একবার নিয়ে আমাদের এই ইউনিয়ন গঠিত হইল। আচ্ছা, আশা করি এতটুকু তোমরা মোটামুটি বুঝতে পারছো। এখন আমরা যদি আমাদের বি সেট যদি আমাদের এ বি এরকম হতো, তাহলে ইউনিয়ন কি হতো আমরা দেখি। তাহলে এ ইউনিয়ন বি, তাহলে এ সেটের উপাদান হবে এ বি সি ইউনিয়ন বি সেটের উপাদান এ বি। তাহলে আমরা বলেছিলাম প্রত্যেকটা উপাদান শুধুমাত্র একবার নিয়ে যে সেট গঠিত হবে সেটা হবে ইউনিয়ন। তাহলে এইখানে এ আছে, এইখানে এ আছে, তাহলে এর মানে হচ্ছে এ তো লিখলাম, এইখানেও আছে এইখানেও আছে, তার মানে যে আমরা দুইবার লিখবো তা না, শুধু একবার নিতে হবে। তাহলে এ নিলাম, এইখানে বি আছে, এইখানে বি আছে, তার মানে 2 ঘরে বি আছে, কিন্তু নিতে হবে একবার বি, আর এইখানে সি। এই ঘরে থাক বা না থাক প্রত্যেকটা উপাদান একবার করে নিতে হবে সি। তাহলে এইটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। আশা করি তোমরা সংযোগ সেট বা ইউনিয়ন বুঝতে পারছো। এখন আমরা সেট বা ইন্টারসেকশন অফ সেটস সম্পর্কে একটু আলোচনা করব। সেট বা ইন্টারসেকশন অফ সেটস, সেট বা ইন্টারসেকশন অফ সেটস। তাহলে আগের মতো আমরা দুইটা সেট নিই, যে কোনো দুইটা সেট নিলেই হবে এ বি সি। বি একটা সেট নেই 1 2 3, 1 2। ইচ্ছা মতো তুমি আরও সদস্য নিতে পারো, কোনো সমস্যা নাই। এখন আমরা এর এ এবং বি সেটের ইন্টারসেকশন বা সেট বের করব। তাহলে এ ইন্টারসেকশন চিহ্নটা এরকম, দেখো এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ইন্টারসেকশন বা সেট। তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে এ সেটের উপাদান হচ্ছে এ বি সি, এবং বি সেটের তাহলে এই ইন্টারসেকশন এটা, আর বি সেটের উপাদানগুলো হচ্ছে 1 2। এবার ইন্টারসেকশন বা সেট হচ্ছে এই দুই সেটের শুধুমাত্র কমন উপাদান নিয়ে গঠিত সেটই হচ্ছে ইন্টারসেকশন। কমন উপাদান নিতে হবে, যতগুলা সেটের ইন্টারসেকশন বের করতে হবে, ওই সেটগুলোর কমন উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে সেট। তাহলে আমাদের এইখানে কি কমন আছে দেখো, এই সেটে নাই, বি এই সেটে নাই, সি এই সেটে নাই। তাহলে আমাদের কি হবে,
তাহলে আমাদের হবে ফাঁকা সেট। যেহেতু কোনো উপাদান কমন নেই সেহেতু আমাদের হবে কি ফাঁকা সেট। এটাকে আমরা এভাবেও লিখতে পারি ফাঁকা সেট। এবার যদি যদি বি এর উপাদান এ সি হইতো তাহলে কি হতো দেখো, তাহলে বি এর উপাদান এ সি। তাহলে দেখো এই সেট এবং এই সেটের মধ্যে কোন কোন উপাদান কমন, মানে কোন কোন উপাদান মিলে যাচ্ছে। এই করে এই সেটেও আছে, এই সেটেও আছে, তাহলে আমাদের এ। আবার বি এই সেটে নাই, সি এই সেটেও আছে, এই সেটেও আছে, তাহলে সি। এটাই হবে আমাদের ইন্টারসেকশন। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা সেট মানে ইন্টারসেকশন অফ সেটস সম্পর্কে আমরা বুঝতে পারছি। এখন আমরা একটু ক্রমজোড় সম্পর্কে আলোচনা করব। যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম ছিল সেট ও ফাংশন, এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের যেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে ওই বিষয়গুলো সবগুলো আমরা একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড ওই সবগুলো সম্পর্কে বেসিকে আলোচনা করতেছি আজকে। এবার আমরা একটু ক্রমজোড় সম্পর্কে আলোচনা করব। ক্রমজোড় আমরা ক্রমজোড় সম্পর্কে আলোচনা করব। ক্রমজোড় সম্পর্কে আলোচনা করব। আমরা এখন এই ক্রমজোড় সম্পর্কে আলোচনা করব। ক্রমজোড়, আচ্ছা তোমরা অষ্টম শ্রেণীতে 6.1 এবং 6.2 সমীকরণ সমাধান সম্পর্কিত সমস্যাবলী অবশ্যই করে আসছো। আমি তোমাদের খেয়াল করানোর জন্য এখানে একটা সমীকরণ লিখি। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি, তাহলে এক্সের মান আসতেছে এখানে 2x 3 এর 4, হ্যাঁ 2, আর ওয়াইয়ের মান আসবে কত? ওয়াইয়ের মান আসবে 1, হ্যাঁ 1। তাহলে আমরা নির্ণয় সমাধান এইভাবে রেখেছিলাম x, y ইজ ইকুয়াল টু কত? এক্সের মান 2 আর ওয়াইয়ের মান কত? 1, 2, 1। মানে হচ্ছে এইখানে x প্রথমে লিখছি, তাহলে এক্সের মানটা প্রথমে এইখানে y লিখছি পরে সেকেন্ড টাইম, এইখানে ওয়াইয়ের মানটা সেকেন্ড টাইম। মানে আচ্ছা যদি আমরা x আর y এইভাবে লিখি আর এক্সের মান ওয়াইয়ের মানটা আগে এবং এক্সের মানটা পরে এইভাবে লিখতাম তাহলে কি এটা হইতো? তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এক্সের মান 1 হচ্ছে কিন্তু আমাদের এক্সের মান 2, ওয়াইয়ের মান 2 হচ্ছে কিন্তু ওয়াইয়ের মান আসলে 1। তাহলে বোঝা যাচ্ছে যে ক্রমজোড় হচ্ছে ক্রম ঠিক থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের ক্রমজোড়, ক্রম ঠিক থাকতে হবে। ক্রমজোড় প্রকাশ করতে সবসময় প্রথম বন্ধনী ব্যবহার করা হয়। তাহলে ক্রমজোড় কিভাবে প্রকাশ করতে হয় এটা আমরা শিখতে পারছি। এবার ক্রমজোড় কিভাবে আসে এটা আমরা এখন দেখব। আমরা সাধারণত দুইটি সেট মনে রাখতে হবে তোমাদের। দেখো সাধারণত দুইটি সেট গুণ করলে, কার্তেশীয় গুণ করলে দুটি সেট যদি ক্রস গুণন করা হয় তাহলে ওই সেটের উপাদানগুলা ক্রমজোড় আকারে আসে। যেমন আমরা দুইটা সেট নেই, a ইজ ইকুয়াল টু
এ ইজ ইকুয়াল টু 1 2 3 ইচ্ছা মতে নিলাম। বি ইজ ইকুয়াল টু 4 5 6 আমরা দুইটা সেট নিলাম। এ ইজ ইকুয়াল টু 1 2 3, বি ইজ ইকুয়াল টু 4 5 6। ইচ্ছা মতে দুইটা সেট নিলাম। তুমি এ বি উপাদানগুলো এ বি আকারেও নিতে পারো বা অন্য যে কোনো কিছু নিতে পারো। তাহলে আমরা যদি এই দুইটা সেটকে ক্রস গুণন করি, এ ক্রস বি, এটাকে সেটের ভাষায় কার্তেশীয় গুণজ বলা হয়। তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এ সেটটা নেই 1 2 3 ক্রস 4 5 6। তাহলে আমাদের কি আসতেছে? তাহলে দুইটা সেট যদি ক্রস গুণন করা হয়, কার্তেশীয় গুণজ করা হয়, তাহলে তার উপাদানগুলা ক্রমজোড় আকারে আসে। তাহলে ক্রমজোড় আকারে কীভাবে হয়? 1 4, তাহলে 1 4। আর আমরা জানি ক্রমজোড়গুলা প্রথম বন্ধনীতে লেখা হয় 1 4, আবার 1 5 1 5, 1 6 1 6, 2 4 2 4, 2 5 2 5, 2 6 2 6, 3 4 3 4, 3 5 3 5, 3 6 3 6। এই যে দেখো দুইটা সেটের গুণনও কিন্তু একটা সেট হবে। তবে সেই সেটের এই যে দেখো এইটা একটা সেট, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে। একাধিক সেটের গুণও একটা সেট। তাহলে কিন্তু এই সেটের উপাদানগুলো হচ্ছে ক্রমজোড় আকারের। এই যে ক্রমজোড় আকারের, এই ক্রমজোড় আকারের সেটকে অন্বয় বা রিলেশন বা সম্পর্ক বলা হয়। আবার বলছি আমি, দুটি সেট গুণ করলে তাদের উপাদানগুলা ক্রমজোড় আকারে আসে। দুটি সেট গুণ করলে যে সেট গঠিত হয় ওই সেটের উপাদানগুলা ক্রমজোড় আকারে আসে। আবার যেই সেটের উপাদানগুলা ক্রমজোড় আকারে থাকে সেই সেটটা হচ্ছে অন্বয় বা রিলেশন বা সম্পর্ক। তাহলে আমাদের এটা একটা অন্বয় বা রিলেশন বা সম্পর্ক কিন্তু হয়ে গেল। তাহলে এটা আমাদের একটা অন্বয় বা রিলেশন বা সম্পর্ক। এখন তাহলে আমরা এটা বুঝতে পারছি। আবার অন্বয় বা রিলেশন বা সম্পর্ককে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, বা তুমি যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারো, তবে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা একটা রিলেশন বা অন্বয় নেই, আর ইজ ইকুয়াল টু 1 3 2 4 3 5। আমরা একটা অন্বয় বা রিলেশন জাস্ট নিয়ে নিলাম। এবার অন্বয় বা রিলেশনের অন্তর্গত সদস্য ক্রমজোড়গুলা, এই সদস্য ক্রমজোড় এই অন্বয় বা রিলেশনের অন্তর্গত এই সেটের অন্তর্গত এই যে সদস্যগুলো আছে, এই যে সদস্যগুলো, এখানে আমরা তিনটা সদস্য নিলাম এবং সদস্যগুলো ক্রমজোড় আকারে থাকার কারণে এইটা অন্বয় বা রিলেশন। এই যে আমরা তিনটা উপাদান নিলাম, এই তিনটা উপাদান ক্রমজোড় আকারের। এখন অন্যের অন্তর্গত সদস্য ক্রমজোড়গুলার প্রথম উপাদানগুলা নিয়ে গঠিত সেটকে, তাহলে প্রথম উপাদান নিয়ে গঠিত সেট কি হচ্ছে? দেখো এইখানের প্রথম উপাদান 1, এইখানে প্রথম উপাদান 2, এইখানের প্রথম উপাদান 3। তাহলে অন্যের অন্তর্গত সদস্য ক্রমজোড়গুলার প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে, সেহেতু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা একটা সেট, এই সেটকে কি বলা হবে? ডোমেন বলা হবে। ডোমেন, কার ডোমেন? আর। তাহলে ডোমেন আর ইজ ইকুয়াল টু, ডোমেন আর ইজ ইকুয়াল টু ডোমেন আর ইজ ইকুয়াল টু এটা। আর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে, দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে ডোমেন আর 1 2 3। অন্যয়ের অন্তর্গত সদস্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে ডোমেন এবং দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলে। তাহলে দ্বিতীয় উপাদানগুলো কি?
দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে 3, 4, 5। এটা হবে রেঞ্জ আর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলে। আশা করি তোমরা ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে বুঝতে পেরেছ। অন্যের অন্তর্গত সদস্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদান নিয়ে গঠিত কাকে? সেটকে ডোমেন, এবং দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলে। এবার আমাদের অন্যটা যদি এরকম হতো, দেখো 1 2 1 4 2 5 2 2 ইচ্ছা মতে নিলাম আমরা। যদি আমাদের অন্যটা এরকম হতো তাহলে এই অন্যের ডোমেন কি হতো দেখি তো আমরা। ডোমেন আর সমান, তাহলে প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে ডোমেন, তাহলে প্রথম উপাদান আছে 1, আবার এখানে 1, এরপরে 2, তাহলে আমাদের আবার 1 আবার 2। কিন্তু এই যে আমাদের এখানে এই সেটের মধ্যে একই উপাদান কয়বার হয়েছে? 2 বার। কিন্তু আমরা জানি সেটে একই উপাদান একের অধিকবার থাকতে পারবে না, সেহেতু এইখানে প্রথম উপাদান একাধিকবার থাকলেও এটা একবারই শুধু লিখে দিতে হবে। তাহলে এখানে কি হবে না, এইখানে 1 একবারই হবে, তাহলে আমাদের ডোমেন হবে 1। এখানে 1 আবার আছে, যতবারই থাকুক না কেন একবারই নিতে হবে। সেটে একই উপাদান একাধিকবার লেখা যাবে না। তাহলে আমাদের 1 2। এবার রেঞ্জ আর কি হয় দেখি আমরা। রেঞ্জ আর 2 4, আবার দেখতেছি 2, কিন্তু এটা যেহেতু একটা সেটে একই উপাদান একাধিকবার লেখা যাবে না, তাহলে আমাদের রেঞ্জ এইটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ ডোমেন এবং রেঞ্জ। এবার আমরা দেখব অন্যই কিভাবে ফাংশন হয়, আর অন্যই কখন ফাংশন হয় আর কখন ফাংশন হয় না। আমাদের এখানে একটা অন্যয় অলরেডি আছে, এই অন্যয়টা ফাংশন কিনা আমরা এখন জাস্টিফাই করব। অন্যয়ের অন্তর্গত সদস্য ক্রমজোড়গুলা যদি প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটা ফাংশন হবে। অন্যয়ের অন্তর্গত সদস্য ক্রমজোড়গুলা যদি ভিন্ন ভিন্ন হয়, মানে একই না হয়, তাহলে প্রথম উপাদানগুলা, শুধু প্রথম উপাদানগুলা, দ্বিতীয় উপাদানের কথা বলা হয় নাই। অন্যয়ের অন্তর্গত সদস্য ক্রমজোড়গুলা প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেই অন্যয়টা ফাংশন হবে, আর যদি ভিন্ন ভিন্ন না হয় তাহলে সেটা ফাংশন নয়। দেখো এই যে আমাদের এখানে একটা অন্যয় লিখে আছে, এই অন্যয়ের অন্তর্গত ক্রমজোড়গুলা প্রথম উপাদান 1 2 3, যেহেতু প্রথম উপাদান ভিন্ন ভিন্ন আছে সেহেতু এই অন্যয়টা ফাংশন। আবার আমি যদি আরেকটা অন্যয় নেই 1 3 1 4 2 5, ইচ্ছা মতে নিলাম। এবার দেখো এইখানে যে সদস্য ক্রমজোড়গুলো আছে সেইগুলার প্রথম উপাদান আমরা দেখি কি আছে 1 1 2। এইখানে একই উপাদান একাধিকবার আছে, যেহেতু একই প্রথম উপাদান একাধিকবার আছে সেহেতু এই অন্যয়টা ফাংশন হবে না। এখন তোমরা বলতে পারো যে প্রথম উপাদান একই রকম হইলে সেইটা ফাংশন হবে না কেন? এটার জন্য আমরা দেখো, আমরা যদি এটা কিন্তু আমরা প্রথমে আমরা আলোচনা করছিলাম xy = 1, কত ছিল আমাদের 2 1 এরকম। এটা কিন্তু একটা বিন্দু, এইগুলোকে যদি আমরা বিন্দু হিসেবে কল্পনা করি, আমরা যদি গ্রাফের মধ্যে এই বিন্দুগুলো স্থাপন করি, দেখো কি আসে 1 3। আচ্ছা আমি এখানে 1 2 3 1 2 3, দেখো 4 4 1 2 3 4। আচ্ছা এখন যদি আমি এই বিন্দুটা স্থাপন করি, দেখো এটা হচ্ছে এক্সের মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান। এক্স অক্ষে 1 1 আর ওয়াইয়ের মান কত 3, তাহলে 3 ঘর 3 এইখানে, এটা হচ্ছে বিন্দু। আবার এটা যদি স্থাপন করি, দেখো 1 4, তাহলে 1 4, এই যে এইখানে 4 4 ঘর, তাহলে এই যে 1 4 যদি
এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। যদি ওয়াই অক্ষের সমান্তরাল একই রেখায় একাধিক বিন্দু পড়ে তাহলে সেইটা ফাংশন হবে না। ওয়াই অক্ষের একাধিক রেখায় যদি একই বিন্দু পড়ে তাহলে সেইটা ফাংশন হবে না। এখানে যদি আমাদের 4 না হয়ে -5ও হইতো তাহলে কি হতো, তাহলে আমাদের এখানে 1 3 আচ্ছা ঠিক আছে। এবার 1 -5 1 -5 এদিকে আসতো, তাহলে এই যে একই রেখায় মানে প্রথমটা মিলে গেলে কিন্তু এটা একই রেখায় পড়তেছে, তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল একই রেখায় একাধিক বিন্দু থাকলে সেটা ফাংশন হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের এইটার যেহেতু এই অন্বয়ের যেহেতু একাধিক ক্রমজোড়ের প্রথম উপাদান একই রকম সেহেতু এই অন্বয় ফাংশন নয়, আর এটার যেহেতু প্রথম উপাদান এক নয় সেহেতু এই অন্বয় কি হবে, ফাংশন হবে। তাহলে আমরা অন্বয় কখন ফাংশন হবে আর অন্বয় কখন ফাংশন হবে না সেটা আমরা আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা কোনো অন্বয়কে যদি অন্বয় যেহেতু ফাংশন হয়, ফাংশনকে যদি চলকের মাধ্যমে প্রকাশ করি, অন্বয়কে চলকের মাধ্যমে প্রকাশ করতে গেলে যদি ফাংশন হয় কেবল সেই অন্যই চলকের মাধ্যমে প্রকাশ করা যাবে। যেমন দেখি এই অন্যটা যে 1 2 3 এই অন্যয় যেহেতু ফাংশন, এখন এটাকে আমরা চলকের মাধ্যমে প্রকাশ করতে পারবো। দেখি আমরা কি হয়, আমরা y = এটা একটা ফাংশন, অতএব আমরা চলকের মাধ্যমে দেখি প্রকাশ করতে পারি কি না। চলক মানে x আর y এর মাধ্যমে প্রকাশ করব আমরা দুইটা। এখানে যেহেতু এই সেটের ক্রমজোড়গুলা ক্রমজোড় মানে জোড়াই আছে, সেহেতু আমাদের চলক হবে দুইটা। তাহলে একটা চলক x আর একটা চলক y। তাহলে y আমরা যদি y নেই, y মানে হচ্ছে পিছনের উপাদান, তাহলে পিছনের উপাদান 3 আর সামনের উপাদান 1, তাহলে এটার চেয়ে এটা কত বড় 2। তাহলে x-এর চেয়ে y 2 বড়। এখানে দেখি x-এর মান যদি হয় এটা x, এটার চেয়ে এটা 2 বড়, এটার চেয়ে এটা 2 বড়, তাহলে আমরা লিখতে পারি x প্লাস x-এর মানের চেয়ে y-এর মান কত, y-এর মান কত হবে 2 বড়। x-এর চেয়ে x-এর সাথে 2 যোগ হইলে y-এর সমান হচ্ছে, তাহলে y = x + 2। এই অন্যয়টা যেহেতু ফাংশন, এটাকে আমরা চলকের মাধ্যমে x + 2 এই ফাংশন আকারে প্রকাশ করতে পারি। এই আমাদের সেট ও ফাংশন এই দুইটা বিষয়কে একই চ্যাপ্টারে নিয়ে আসার এই হচ্ছে আমাদের সেট থেকে ফাংশনের ধারণায় আসার যেই উপায়, সেটা হচ্ছে আমাদের এরকম সেট থেকে ফাংশনে আসব এবং এটাকে চলকের মাধ্যমে প্রকাশ করব। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে মোটামুটি এতটুকুই, ইটস এনাফ। ভালো থাকো, লেখাপড়ায় অ্যাটেন্টিভ হও। থ্যাংক ইউ, ভালো থাকো।